বাংলা ভাষা অনুষ্ঠানের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের 4টি অংশ: ভাষা চিন্তা, বাংলা উচ্চারণ, বাংলা বানান এবং ভাষার প্রয়োগ। ভাষা বিষয়ক নানা রকম চিন্তার প্রতিফলন ঘটে আমাদের এই আলোচনাগুলোর মধ্য দিয়ে, এবং আমরা একই সঙ্গে একটি শব্দ নিয়ে কথা বলে থাকি। আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি। কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবু দায়েন। আপনার কাছে জানতে চাইব যে এখন গণমাধ্যম বেড়েছে এবং যে কারণে ভাষার লিখিত রূপ, উচ্চারিত রূপে আমরা নানা রকম মতপার্থক্য, মতভেদ, দ্বন্দ্ব এগুলো দেখতে পাচ্ছি। তো মূল বিষয় যদি আমরা বলি যে গণমাধ্যমের ভাষা, এ প্রসঙ্গে আপনি কিভাবে আলোচনাটা আনতে পারেন? গণমাধ্যমের ভাষা, এই যে ধারণাটা, এই ধারণার মধ্যে আমরা দুইটা বিষয় আসতে দেখি, একটা গণমাধ্যম আর একটা হচ্ছে ভাষা। তো প্রথমে গণমাধ্যম ব্যাপারটাকে যদি আমরা একটু পরিষ্কার হবার চেষ্টা করি, মানুষ যে যে উপায়ে তথ্য লাভ করে, সেই তথ্য লাভ যেই মাধ্যমে তারা করে, সেই মাধ্যমটাই আসলে গণমাধ্যম। গণমানুষ, জনগণ যে উপায়ে তথ্য লাভ করে, তো সেই উপায়গুলোর মধ্যে আজকে আমরা অনেক রকম মাধ্যম আসতে দেখেছি। এত মাধ্যম কিন্তু 20 বছর আগেও ছিল না। আজকের দিনে গণমাধ্যমের আমরা মোটা দাগে 4টা ভাগ লক্ষ্য করছি। একটাকে আমরা যেটাকে বলছি মুদ্রিত গণমাধ্যম, বা যেটাকে ইংরেজিতে প্রিন্টেড ভার্সন বলা হয়। একটাকে আমরা বলছি ব্রডকাস্ট মাধ্যম বা সম্প্রচার। এই সম্প্রচারের মধ্যে আমরা রেডিও এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই বিষয়গুলো পাচ্ছি। একটা হচ্ছে ট্রানজিট গণমাধ্যম, যেখানে বিভিন্ন পাবলিক এলাকাতে, বাসে, বিভিন্ন ট্রান্সপোর্টে যেরকম পোস্টার সাটা হয়, ব্যানার দেওয়া হয়। এই ব্যানার ডিজিটাল হতে পারে, কিংবা যেভাবে আমরা আগে থেকে কাপড়ের মধ্যে ব্যানার, ফেস্টুন, এমনকি রাস্তায় যে বিলবোর্ডগুলো আমরা দেখি করা হয়, এগুলো মূলত হয় বিভিন্ন বিজ্ঞাপন। তো এইটাও একরকম গণমাধ্যমের পর্যায়ে পড়ে। আর একটা গণমাধ্যম যে ডিজিটাল গণমাধ্যমের মধ্যে আজকের দিন আমরা দেখি ইন্টারনেটকে বেস করে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছানোর জন্য যে কাজগুলো করা হচ্ছে। এবং এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা এখানে ফেসবুক পাচ্ছি, আমরা এখানে টুইটার পাচ্ছি। টুইটার নাম তো এখন এক্স। তারপর আমরা এখানে ইমেলের কথা বলতে পারি, বিভিন্ন ওয়েবসাইটের কথা বলতে পারি, ব্লগের কথা বলতে পারি, আমরা পডকাস্টের কথা বলতে পারি। এই ধরনের যে মাধ্যমগুলো আজকের দিনে চালু হয়েছে, এত মাধ্যম কিন্তু আগের দিনে ছিল না। তো আগের দিনে আমরা আসলে মাধ্যম বলতে কি পেয়েছি, ধরুন সেই প্রাচীন গ্রিসের কথা যদি আমরা চিন্তা করি, সেই সময় মনীষী এরিস্টটল তার যে বিখ্যাত পোয়েটিক্স গ্রন্থ আছে, সেই জায়গাতে নাটক একটা মাধ্যম, যেটাকে তিনি বলেছিলেন দ্বৈত মাধ্যম। এটা এমন একটা মাধ্যম, এটা নাটকের যে অভিনয় শুনে মঞ্চে সেটা আমরা দেখতে পারি, এবং এটা পড়েও কিন্তু একই রকম আনন্দ কোনো পাঠক পেতে পারে। তো পাঠকের কাছে এবং দর্শকের কাছে, দুই রকম ভোক্তার কাছে এই নাটকের একটা আবেদন থাকে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি যে আগেকার দিনে এই একটা মাধ্যম, সাহিত্যের কিংবা শিল্পের এই একটা মাধ্যম, যার মধ্যে আমরা দুই ধরনের আবেদন লক্ষ্য করেছি। এবং বাংলা অঞ্চলেও যদি দেখি যে এক সময় ডেরা পিটিয়ে যে ঘোষণা করা হতো, সেটাও এক ধরনের তো যোগাযোগের মাধ্যম। আপনি সঠিক বলেছেন। এখন আমরা লক্ষ্য করি ভেতরে থাকে মূলত ব্যবসা, লাভালাভের প্রশ্ন। এই লাভালাভকে কেন্দ্র করে বিভিন্ন রকম মিডিয়া কিন্তু গড়ে উঠেছে। আমি সংবাদপত্রের কথা আমরা বলতে পারি, আমরা বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের কথা বলতে পারি, কিংবা বিভিন্ন ব্লগ যেগুলো আছে, ওয়েবসাইট, সংবাদপত্র যা যা আছে, সব কিছুর মধ্যেই আসলে যে লগ্নিকারক পুঁজি যিনি লগ্ন করেছেন, তার লাভালাভের প্রশ্ন আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিচিত্র গণমাধ্যম আজকে সমাজে কাজ করছে, এই গণমাধ্যমের ভাষাটা আসলে কীরকম হওয়ার প্রয়োজন আছে। এই যে গণমাধ্যম, এই গণমাধ্যমের 5টা উপাদান চিহ্নিত করেছিলেন আজ থেকে অনেক দিন আগে। সেটা 1949 সালে দুজন তাত্ত্বিক গণমাধ্যম নিয়ে যারা কাজ করেছেন, একজনের নাম ক্লাউড শ্যানন, আর একজনের নাম ওয়ারেন ওয়েভার। তারা যে থিওরিটা দিয়েছিলেন তার নাম হচ্ছে লিনিয়ার মডেল। এটাকে তারা লিনিয়ার মডেল বলছেন, রৈখিক মডেল। এখানে তারা 5টা উপাদান চিহ্নিত করেছিলেন গণমাধ্যমের: একটা প্রেরক, একটা এনকোডার, একটা চ্যানেল, একটা ডিকোড, আর একটা রিসিভার। তো এই যে প্রেরক থেকে রিসিভার পর্যন্ত গণমাধ্যমে প্রেরক থেকে
ভোক্তা পর্যন্ত, শ্রোতা দর্শক পর্যন্ত যে তথ্যটা পৌঁছে যাচ্ছে, মাঝখানে আরো 3টা ধাপ আরো কাজ 3টা করে। ধাপ আছে, 3টা ধাপ আছে। এই 3টা ধাপের মধ্যে যে প্রক্রিয়া, এখানে আমরা ভাষার ব্যাপারটাকে স্থাপন করতে পারি, ভাষার বিবেচনা। তো এই ভাষাটা আসলে কেমন হওয়া দরকার, এই ভাষা ব্যবহারের দিক থেকে আমরা এটাকে প্রথমত, ভাষা হচ্ছে যোগাযোগের মাধ্যম। ভাষার যে বিকৃতি গণমাধ্যমের অনেকের ক্ষেত্রে বলা হয়ে থাকে, অনেকে বলে থাকেন, সেটাকে আপনি কি চোখে দেখেন? হ্যাঁ, ভাষার বিকৃতি নিয়ে আজকাল অনেক কথা হচ্ছে, সেটা সত্য, কিন্তু ভাষা এমন একটা প্রসঙ্গ মানব জীবনে, এটাকে যখনই আপনি কন্ট্রোল করতে যাবেন, নিয়ন্ত্রণ করতে যাবেন, তখন কিন্তু ভাষা পথ হারায়। ভাষার যে স্বতঃস্ফূর্ততা, এই ভাষার স্বতঃস্ফূর্ততার যে দাবি, এইটাকে যদি আপনি স্বীকার করে নেন, তবে ভাষা কোনটা শ্লীল, কোনটা অশ্লীল, কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, এই বিবেচনা দিয়ে, যেটাকে আমরা নৈতিক অবধারণ বলতে পারি, হ্যাঁ, একরকম জাজমেন্টাল, এটা একই সঙ্গে সমাজও করে থাকে এবং ব্যক্তি নিজেও তার জায়গা থেকে করে হ্যাঁ, আমরা থাকেন। লক্ষ্য করি যে ধরুন যে বিগত দিনে বিশেষত টেলিভিশন নাটকে কিংবা আমাদের যে বেসরকারি রেডিওগুলো বেতার স্থাপিত হয়েছে, সেইখানে যে ভাষা ব্যবহার করা হয় বাংলা এবং ইংরেজি সংমিশ্রণে, কিংবা আমাদের বলার মধ্যে যে একটা লৌকিক ঢং আছে, এগুলো ব্যবহার করে এমন একটা ভাষা তৈরি করা হয়েছে যেটা আসলে আমরা যাকে মান ভাষা বলছি তার থেকে অনেকটাই বিচ্যুত। এবং এইটা নিয়ে মানে সুধীজন সচেতন মানুষ, তাদের অনেক রকমের আসলে আপত্তি আছে যে গণমাধ্যমের ভাষাটা এমন হওয়া উচিত না। কারণ হচ্ছে যে এই গণমাধ্যম থেকে আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শেখে, তো সেখান থেকে যদি আসলে তারা ওই ভুলভাবে শেখে কিংবা যেটা প্রমিত না সেইটা যদি শেখে, তাদের শিক্ষাটা উপযুক্ত হবে। আমরা এখান থেকে উপসংহার টানতে চাই যে ভাষার একটা চলমানতা আছে এবং পরিবর্তনশীল ভাষা। এরপরেও যখন গণমাধ্যমে ভাষা ব্যবহার হয়, সেক্ষেত্রে তার যে প্রমিত রূপ বা আদর্শ রূপ বা মান্য রূপ, সেটা ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকা বা সতর্ক থাকা ভালো। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন উচ্চারণ প্রশিক্ষক এবং আবৃত্তি শিল্পী গোলাম সারোয়ার। আপনার কাছে জানতে চাইব যে বাংলা উচ্চারণ, আমাদের যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের পার্থক্য রয়েছে, আবার যেগুলোকে আমরা স্বরধ্বনি বলছি, সবগুলো তো স্বরবর্ণের মধ্যে একসাথে মেলানো যাবে না, এর একটা পারস্পরিকতা আছে। তাই স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে, বিশেষ করে মৌলিক স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আমাদের সতর্কতা কি দরকার বা আমরা কিভাবে উচ্চারণ করব? এইটি হলো যে আমরা এক অনুষ্ঠানে বলেছিলাম যে প্রাথমিক যে প্রস্তুতিটা, তার পরের ধাপেই চলে আসে মৌলিক স্বরধ্বনির উচ্চারণ। কারণ ওই স্বরধ্বনিগুলো বাদ দিয়ে কোনো উচ্চারণ আমাদের বেরোবে না। তো মৌলিক স্বরধ্বনি বাংলায় 7টি, কিন্তু তার আগে আমি একটি কথা বলে নিতে চাই। মৌলিক স্বরধ্বনি হচ্ছে এরকম একটা ধ্বনি, এরকম একটা আওয়াজ যা আমার বাক প্রত্যঙ্গের কোথাও বাধাপ্রাপ্ত হবে না, যেটা স্বরবর্ণের ক্ষেত্রে বলা হয়। ও এমনি এমনি বেরোবে। এর একটা সহজ উদাহরণ হচ্ছে, ধরুন না, হঠাৎ করে আমার পেছনে কেউ এসে একটা ঠান্ডা কিছু লাগিয়ে দিল, তা আমি ও, অথবা একটা গরম কিছু তাপ আমার পিছনে লাগিয়ে দিল, আমি আ করলাম। এই যে ও এবং আ বেরোলো, ও কিন্তু অন্য কারো সাহায্য নিল না, ও পেট থেকে বুক হয়ে সরাসরি বেরিয়ে গেল, একটা অনুভূতি বেরিয়ে গেল। এইটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। অর্থাৎ এই মৌলিক স্বরধ্বনিগুলো ঠিকভাবে বেরোয় কিনা, শিক্ষার্থীদেরকে ওই জায়গাটা তাকে লক্ষ্য রাখতে হবে। তো এইটার কতগুলো নিয়ম আছে, যেমন আমাদের গানের জন্য সারগাম আছে, সারে গামা আছে, তেমনি কথা বলার জন্য কিন্তু মৌলিক স্বরধ্বনি শুরু করতে হবে কিন্তু ই দিয়ে, অ দিয়ে শুরু করা যাবে না, একটা নিয়মের মধ্যে পড়ে আর কি। তো এখন এর প্রথম সতর্কতা হচ্ছে, ওই ব্যক্তিটি যদি এইখান থেকে শুরু করতে চান বা শিক্ষার্থী, তাকে আয়নার সামনে বসতে হবে। আয়নার সামনে বসে একটা প্রধান শর্ত হচ্ছে এই ঠোঁট দুটো নড়বে না। মানে আমরা যা কিছু উচ্চারণ করি কিন্তু দেখা যায় কিন্তু, যেমন আমরা বলি ও কিন্তু নড়ছে। খুব মজার উদাহরণ হচ্ছে যে আমরা বলছি, সুর করে বলছি আ, কিন্তু আমি যখন আম কিনতে যাই, খেয়াল করে দেখুন আম চট করে বেরিয়ে যাচ্ছে আম। কিন্তু আমি যদি আম কিনতে যাই ওরকম করে বলি আ, তাহলে আমটা কি হয়ে যাবে, ভাই আম কত, এরকম হয়ে যাবে। এটা ফলে ও ওইরকম হবে না, চট করে বেরিয়ে যাবে। চট করে বেরোনোর জন্য এ দুটো নড়বে না, সে আয়নায় দেখতে হবে তাকে। যেমন আমি বলছি ই, ও কিন্তু নড়েনি, কিন্তু আমি যদি এইভাবে বলি ই, ও কিন্তু নড়ে যাচ্ছে। নড়ে গেলেই স্বরধ্বনি, তার মানে এ কাজ করছে, এই ঠোঁট কাজ করছে, চোয়াল কাজ করছে, কাজ করলে চলবে না, ও এমনি বেরিয়ে যাবে।
ও বেরিয়ে যাবে, ওর সঙ্গে ব্যঞ্জনধ্বনি যখন আসবে তখন একটা বর্ণ হয়ে বেরিয়ে আসবে, কিন্তু ওকে কিছু করা যাবে না। তো এরকমভাবে 7টি মৌলিক স্বরধ্বনি, যেমন ই, এ, এ কিন্তু আমাদের বর্ণের মধ্যে নেই। এইটিকে আবার শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে বর্ণে নেই। আমি বলছি কেন? কারণ আমাদের উচ্চারণের মধ্যে আছে। একটু আগে আপনি যেটা বললেন, উচ্চারণে আছে, বর্ণে নেই, উল্টো আর কি। তো এটা কখনো ধীরে ধীরে বলে, কখনো দ্রুত বলে আস্তে আস্তে আনতে হবে, কিন্তু এই দুটো যাতে খুব কম নড়ে, মানে এই দুটো একদম চেষ্টা করতে হবে যাতে না নড়ে। আমাদের বর্ণমালার মধ্যে যেমন দুটো ই আছে বা দুটো আমাদের উ আছে, কিন্তু আমরা যখন মৌলিক স্বরধ্বনি বলছি তখন তো একটা ই এবং একটা উ এর কথাই বলছি। ঠিক ওইখানে যে আমার দীর্ঘ হ্রস্ব দুটো দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু ধ্বনি কিন্তু একটা, সেইটি মৌলিক স্বরধ্বনির মধ্যে পাওয়া যাচ্ছে। এটাকেই যদি চিহ্নিত করে শিক্ষার্থীরা বুঝে নেন, তাহলে কিন্তু তার ওই বর্ণে যে তার সমস্যা হবে না। এবং রিকে আমরা আনছি না কেন মৌলিক স্বরধ্বনি তালিকা? এটা কি তার উচ্চারণ ব্যঞ্জন ধ্বনির মতো এই কারণে কিনা? না, রির মধ্যে তো একটা ধ্বনি প্রথমেই একটা ধ্বনি ব্যঞ্জন ধ্বনির মতো আসছে, যেটা আপনি বললেন। কিন্তু আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাখ্যাটা দেখেছি, সেটা উনি চেয়েছিলেন ই এবং এর মাঝখানে আরেকটা ধ্বনি আনতে, কিন্তু ওটা বোঝানো সমস্যা হয়ে যাচ্ছিল। মানে যেমন বৃথা, বৃথা কিন্তু বৃথাও না, ব্রেথাও না, বৃথা। ও এই দুটোর মাঝখান থেকে বেরিয়ে আসে, সেটা কিন্তু বোঝানো যাচ্ছিল না, যার জন্য ওই চিহ্নটা নিয়ে এসেছেন, কিন্তু বলতে গিয়ে তাকে একটা ব্যঞ্জনের সাহায্য নিতে হচ্ছে। এইটা অনেকেই প্রশ্ন করে, ঠিক প্রশ্নটাই করেছেন, এটা ক্লাসে অনেকে জিজ্ঞাসা করে আর কি। আমি এর সাথে আরেকটা বিষয় যুক্ত করে দেই যে আমাদের যে মৌলিক স্বরধ্বনি যেগুলো আছে, অনেকের প্রশ্ন ই দিয়ে কেন শুরু হয়, এবং এর মূল কারণ তো আমাদের জিভের যে উচ্চতা, এবং সেখান থেকে সেই ধারাবাহিকতায় আমরা ই, এ, এইভাবে আমরা অ, ও, উ পর্যন্ত যাই। যেটা আপনি বললেন, এইটা খুলছে না, খুলে আস্তে আস্তে এরকম হয়ে যায়, আবার আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। খুব চমৎকার খেলা কিন্তু, ঠিক এটা মনে রাখতে হবে আমাদের। এবং বাংলা ধ্বনি নিয়ে মোহাম্মদ আব্দুল হাইয়ের যে বই আছে, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, সেখানে ঠোঁটের অবস্থান দেখিয়ে মুখের ভিতরে জিভের যে উচ্চতা এবং নিম্নতা তার পরিপ্রেক্ষিতে মৌলিক স্বরধ্বনিগুলোর অবস্থান দেখানো হয়েছে। আমাদের উচ্চারণে সতর্ক থাকলে, বিশেষ করে স্বরধ্বনির উচ্চারণে সতর্ক থাকলে আমাদের উচ্চারণ আরও সুন্দর এবং পরিশুদ্ধ হতে পারে। শব্দের গল্প পর্বে আজকে আমরা যে শব্দ নিয়ে কথা বলবো সেটি হলো আষাঢ়ে গল্প। বাগধারাতে আষাঢ়ে গল্প আমরা ব্যবহার করে থাকি যে গল্প আজগুবি বা অসম্ভব এরকম ক্ষেত্রে ব্যবহার করি। এর সাথে আষাঢ় মাসের একটি সম্পর্ক আছে, সাধারণভাবে মনে করা হয় আষাঢ় মাসে প্রচুর বৃষ্টি হয়, তখন বৃষ্টির সময় বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসে গল্প করত এবং সেই গল্পের মধ্যে উদ্ভট, বিদঘুটে, আজগুবি নানা রকম কথা উঠে আসতো। সেখান থেকেই এই শব্দের উৎপত্তি হয়ে থাকবে। তবে এর একটি বিকল্প উৎসের কথা বলেছেন প্রমোদ চৌধুরী। তিনি বলছেন যে এই শব্দটি ফার্সি বা আরবি আজাড়ে শব্দ থেকে এসে থাকবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে বাংলা ভাষার আঞ্চলিক অভিধান, সেখানেও আজাড়ে বা আজাইরা শব্দটি পাওয়া যায়, যেখানে নিরর্থক বা অকারণ অর্থে শব্দটি প্রয়োগ করা হয়েছে। ফলে আষাঢ়ে গল্পের মধ্যে আজাড়ে গল্প বা আজাইরে গল্প অর্থে যে নিরর্থক গল্প বা কাহিনী, এগুলোকেও যুক্ত করা যায়। ভাষার শব্দের ক্ষেত্রে এই একটি দ্বিধা যে আসলে শব্দের ব্যুৎপত্তি, উৎস, তার ব্যবহারের সাথে কিভাবে মিলে যায়, সেটা অনেক ক্ষেত্রে ইতিহাস এবং ভাষার যে পণ্ডিত তারা এগুলোকে অনেক ক্ষেত্রেই মেলাতে পারেন না, বা দ্বিধা শেষ পর্যন্ত রয়েই যায়। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক মনসুর মুসা। স্যার, আপনার সাথে আমরা আলাপ করতে চাই বাংলাদেশের স্থান নাম নিয়ে, এর বানান এবং তাৎপর্য নিয়ে। বাংলাদেশের স্থান নাম নিয়ে খুব অল্প সংখ্যক ব্যক্তি কাজ করেছেন বা চিন্তা করেন, এবং আপনি বিভিন্ন সময়ে এ বিষয়ে কিছু লেখালেখি আছে আপনার। ফলে বাংলাদেশের স্থান নাম নিয়ে এবং এর প্রতিবর্ণীকরণ বর্ণান্য বিষয় নিয়ে আপনার চিন্তাগুলোকে আমরা জানতে চাচ্ছি। জনবসতি, যেখানে যখন যেই নরগোষ্ঠী বা নৃগোষ্ঠী বসতি করেছে, তারা ওই জায়গার একটা নাম দিয়েছে। সুতরাং স্থান নাম যখন আপনি অনুসন্ধান করবেন, তখন দেখবেন যে সেখানে বহু রকমের ভৌগোলিক, নৃতাত্ত্বিক এবং সমাজতাত্ত্বিক জিনিস থাকে বা ঐতিহাসিক কার্যকারণ থাকে। শুধু তা নয়, বিভিন্ন অঞ্চল দেখেন, এক এক অঞ্চলের নামের মধ্যে কতগুলি পূর্বাপর সম্পর্ক থাকে, এবং তাতে ওই অঞ্চলে মানব বসতি
ওই অঞ্চলের নামকরণ কে করেছে সেটা আমরা জানি না, অধিকাংশ সময় জানা যায় না কে করেছে। সাম্প্রতিক অনেক জায়গায় নাম পরিবর্তন হচ্ছে, সেগুলি জানি, কিন্তু যেগুলো ঐতিহাসিক কালে হয়েছে অনেক তার অর্থও জানি না। তার জানি না কেন? কারণ সেই নামগুলো তো বাংলা না। সেগুলি যেহেতু বাংলাদেশটাতে মানুষ বহু জায়গা থেকে আছে, এখানে আর্যরা এসেছে, এখানে মঙ্গোলয়েডরা আসছে, এখানে বর্চিনীয় লোক আসছে এবং তারা এখানে বসতি করেছে। কাজে তারা তাদের নামগুলো রেখে গেছে। এখন তারা কেউ নাই, কিন্তু তাদের নামগুলো আছে এবং সেই ভাষা না জানার ফলে তার অর্থও এখন আমরা হারিয়ে ফেলেছি। সুতরাং স্থান নামটা নিয়ে যদি আমরা আলোচনা করি, গবেষণা করি এবং তুলনা করি কোনটা কোন ভাষার থেকে এসেছে, তাহলে আমাদের বহু প্রাচীন ইতিহাসের সত্য উদ্ঘাটিত হবে। তো এইসব কাজ আসলে অনেকটা আবেগী কাজ। এগুলি বিজ্ঞান বা যুক্তিসঙ্গত কাজ নয়। তা আমরা তো আসলে যুক্তির দিক থেকে বিশ্বাস এবং আবেগের দিকে বেশি ঝুঁকি। সেটা আমাদের জাতির একটা বৈশিষ্ট্য। স্থান নামের ক্ষেত্রে আরেকটু জানতে চাইবো যে অনেক শব্দের ক্ষেত্রে আমরা যখন ইংরেজিতে তার রূপান্তর করি, ইংরেজি আমলে বেশ কিছু ধরনের রূপান্তর দেখেছি বা প্রতিবর্ণীকরণ দেখেছি, বা এখনো আমরা দেখছি যে সবগুলো উচ্চারণের সাথে হয়তো মেলে না। সেক্ষেত্রে আপনি কি বলবেন, এর পরিবর্তনের দরকার আছে কিনা? এক সময়ে ইংরেজরা কলকাতায় এসেছিলেন, এসে তারা দেখতে পায় যে রাস্তা দিয়ে লোকজন হবসন জবসন করে চিৎকার করছে। হবসন জবসন মানে কি? আসলে তারা দোতলার থেকে শুনছে যে হবসন জবসন, আসলে এরা হায় হাসান হায় হোসেন, হায় হাসান হায় হোসেন, ওই মহরমের সেটাকে তারা, এবং এই হবসন জবসনের উপর একটা মানে ডিকশনারি আছে, অসাধারণ ভালো ডিকশনারি, যে কিভাবে বিদেশিরা কি শোনে এবং আমরা কি বলি। আপনি যখন অভিধানের কথাই বললেন, ছোট একটা প্রশ্ন করে আমরা শেষ করব এখানে, যে বাংলাতে এই ধরনের স্থান নামের কোনো যে প্রাতিষ্ঠানিক উদ্যোগে যে অভিধান প্রণয়ন, সেরকম তো আমরা দেখতে পাই না। এর কি কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? কিছু কিছু কাজ করেছেন আমার যদ্দূর জানা, সেটা হচ্ছে সুকুমার সেন পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থান নামের কাজ করেছেন। আবার ব্যক্তি নামের কাজ করেছেন ডক্টর ভবতরণ দত্ত, তিনি মারা গেছেন। তিনি ব্যক্তি নামের মানে বিশেষ করে হিন্দুদের নামের যে তাৎপর্য সেটা নিয়ে বাংলাদেশে গ্রাম নাম নিয়েও কিছু হয়েছে, কেউ কেউ কাজ করেছেন। তো আমার মনে হয় যে এখন আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, তারা এইসব জিনিসে মানে যারা আগ্রহী তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নাও, সংযুক্ত করে আমাদের এটা একটা বড় একটা গবেষণা কাজও হতে পারে। এবং আমরাও দেখতে পাই যে স্থান নামের মধ্যে আসলে লুকিয়ে থাকে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং একটি জনগোষ্ঠীর তার মূল্যবোধ এবং আরও অনেক কিছু। এবং স্থান নামের মধ্য দিয়েই প্রতিফলিত হয় সেই জাতির পরবর্তী অগ্রযাত্রা অতীতের সূত্রে। ভাষার প্রয়োগ অংশে আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফজলে এলাহি চৌধুরী। আপনার কাছে জানতে চাইব যে ভাষার যে দ্ব্যর্থবোধকতা, বিশেষ করে বাক্যে শব্দের ব্যবহারের ফলে এটা ঘটে, এ সম্পর্কে আপনার কাছ থেকে আগেও আমরা এক পর্বে শুনেছিলাম। আবার আমরা জানতে চাইব যে আরও কিছু উদাহরণ দিয়ে এই বিষয়টিকে আলোচনায় আনার জন্য। এই পর্বে যদি আমি ধারাবাহিকভাবে বলতে থাকি, সেক্ষেত্রে যৌক্তিক প্রত্যক্ষবাদীদের যে প্রভাব, সেটা কিন্তু ওই সময় মনোদর্শনে পড়েছিল। এই দর্শন সম্মত আচরণবাদীরা মানুষের মনোদশাকে ভাষার স্তরে নামিয়ে আনতে চেয়েছিলেন, ভাষা দিয়ে মনের অবস্থাকে বুঝবার চেষ্টা করেছিলেন। এখন যেটা হয় যে আমরা সাধারণত যেটা হয়, বাংলা ভাষাভাষীরা এমন হয় যে আমরা হৃদয়ে গচ্ছিত রাখি, বলি না সব কথা। এমন হতে পারে কাউকে ভালোবাসি বলতে যাব, তোমার নাম কি বলে চলে আসি। ফলে এই আচরণ দিয়ে, এই আচরণবাদটা কিন্তু আমাদের এই অঞ্চলে, বাংলা ভাষাভাষী অঞ্চলে কিন্তু আচরণবাদটা সবসময় কিন্তু খাটছে না। এখন যদিও স্বরধ্বনির সংখ্যা 7টা বা 8টা বিবেচনা করা হয়, হাই স্যার 8টা বলেছেন, অভিশ্রুত ও যুক্ত করেছিলেন। এখানে আমি মনে করি এই আ আর আ দুটা ভিন্ন স্বরধ্বনি, কারণ এটা কিন্তু মিনিমাল পেয়ার দিয়ে কিন্তু প্রুভ করা সম্ভব যে স্বরধ্বনির সংখ্যা 7টা বা 8টা না, স্বরধ্বনির সংখ্যা 14টা বা 16টা, এটা মিনিমাল পেয়ার দিয়ে প্রুভ করা সম্ভব। যাই হোক, এখন যেটা হয়েছে যে আমরা যদি সুনির্দিষ্ট করতে যাই, সেক্ষেত্রে দ্ব্যর্থক বা অস্পষ্ট হয়। যেমন চুরি করবে না, তারপর যদি বলি
ঢাকা থেকে কেনা রহিমের কম দামি ঘড়িটি চুরি করবে না। সেক্ষেত্রে কি অর্থ দাঁড়ায়? যে ঢাকা থেকে কেনা রহিমের কম দামি ঘড়ি চুরি করবে না, যেটা বিদেশ থেকে এনেছে চুরি করতে পারো। রহিমের কম দামি ঘড়ি চুরি করবে না, সে তো তোমার বন্ধু। করিমেরটা করতে পারো। কম দামি ঘড়ি চুরি করবে না, বেশি দামিটা করতে পারো। ঘড়ি চুরি করবে না, ল্যাপটপটা করতে পারো। চুরি কেন করবে? তুমি চেয়ে নিতে পারো। এর সঙ্গে কি শর্তরঙ্গেরও কোনো সম্পর্ক আছে কি না? এটা আমার কাছে মনে হয় যে আমাদের বাংলা ভাষায় যেটা হয় যে আমাদের যে ধ্বনিমূলীয় বৈশিষ্ট্য, হ্যাঁ, এই অতিরিক্ত ধ্বনিমূলীয় বৈশিষ্ট্য কিন্তু লিখিত রূপে পাওয়া যায় না। আপনি দেখবেন অন্যান্য ভাষায় যেটা আমাদের সুপ্রাসেগমেন্টাল ফিচার্স, সেটা কিন্তু অন্যান্য ভাষায় ডিস্টিংটিভ ফিচার্স, যেটা আমাদের বাংলা ভাষায় কিন্তু সেটা নাই। কোনো কোনো ভাষায় এমন আছে যে শব্দের যে কম্পাঙ্কের ক্রম, কম্পাঙ্কের তারতম্যের কারণে কোনো একটি স্বরধ্বনি পৃথক হয়ে যাচ্ছে, কিন্তু বাংলা ভাষায় কিন্তু এমনটি ঘটছে না। এবং শব্দের অর্থও পাল্টে যাচ্ছে। হ্যাঁ, শব্দের অর্থ পাল্টে যাচ্ছে। এমনও হয় যে আমরা কিন্তু সচরাচর সংবাদপত্রে দেখে এসেছি পাখির মতো গুলি করে মারছে পুলিশ। এখন পাখি কিন্তু কখনো গুলি করে মানুষ মারে না, কিন্তু আমরা সচরাচর বলি। শব্দ তৈরির ক্ষেত্রে যে কম্পিউটেশনাল এফিসিয়েন্সি, সেটা বাক্য তৈরির ক্ষেত্রে সহজ রাস্তাটা বেছে নেয়। মস্তিষ্কে আছে পাখিকে যেভাবে গুলি করে মারা হয় সেভাবে মানুষ মারছে পুলিশ, কিন্তু প্রয়োগ করতে গেলে আমরা কিন্তু অনেক সময় লিখে ফেলি যে পাখির মতো গুলি করে মারছে পুলিশ। অনেক সময় এমন হয় যে আমাদের ভাষায়, বাংলা ভাষার ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যের ভেতরে বিবৃতিমূলক বাক্য লুকিয়ে থাকে। যেমন, আপনি এত সুইট কেন? এর উত্তর কিন্তু আপনি দিবেন না, কারণ এটা অ্যাপ্রিসিয়েশন। আপনি কখনো বলবেন না আমার দাদা সুইট ছিল, নানা সুইট ছিল, এই জন্য আমি সুইট হয়েছি, এটা কিন্তু বলবেন না। তুমি এত ভালো কেন? তো এই ধরনের কিন্তু আমাদের ভাষায় কিন্তু ব্যবহার আছে। মানে আপাতভাবে প্রশ্নবোধক মনে হতে পারে। হ্যাঁ, কিন্তু আসলে সেটা বিবৃতিমূলক। অনেক সময় এমন হয় যে বিভক্তি চিহ্নের ব্যবহার না করার কারণে কিন্তু দ্ব্যর্থক হয়ে যায়। ছাত্র খুঁজছে শিক্ষক, ডাক্তার খুঁজছে রোগী, সেক্ষেত্রে কে কাকে খুঁজছে বুঝতে পারা যায় না। আবার যদি আমি বলি যে আমাকে তোমার পাওনা টাকা শোধ করতে হবে, বা তোমাকে আমার পাওনা টাকা শোধ করতে হবে, এই তোমাকে আমার পাওনা টাকা শোধ করতে হবে, কে কাকে পাওনা টাকা শোধ করবে সেটা কিন্তু বোঝা যায় না। এর মানে বিভক্তি দিয়েও কিন্তু রেহাই নেই। আবার বাংলা ভাষায় সবসময় যে প্রত্যয় ব্যক্ত করে তা না, কখনো বা সংশয় ব্যক্ত করে। যেমন আপনি জিজ্ঞেস করলেন লোকটি কেমন? ভালোই। বইটি কেমন? ভালোই। আপনি কি যাবেন? যাবই। যাবই যেরকম প্রত্যয় ব্যক্ত করছে, সেখানে কিন্তু বইটির ক্ষেত্রে, ওই লোকটির ক্ষেত্রে উত্তরে কিন্তু সংশয় ব্যক্ত করছে। অথচ আমরা একে ব্যবহার করে থাকি জোর দেওয়ার ক্ষেত্রে। একদম অহরহ ব্যবহার করে থাকি। এবং আপনি যে উদাহরণটা দিচ্ছিলেন যে বিবৃতিমূলক বাক্য হয়ে যায়, আবার ঠিক বিপরীতভাবে কিছু বাক্য বিবৃতিমূলক হলেও সেগুলো হয়তো বা প্রশ্ন, যেমন আপনার অনেক দেরি হয়ে গেল, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আমরা কারণ খুঁজতে চাইছি তার কাছে। এবং এরকম নানা রকম উদাহরণ দিয়ে আসলে দেখানো যায় যে বাংলা ভাষার প্রয়োগে নানা রকম বৈচিত্র্য আছে এবং চমৎকারিত্ব আছে। এবং বাংলা ভাষার এই সৌন্দর্য, বাংলা ভাষার এই দ্ব্যর্থবোধকতা, এই অস্পষ্টতা, এর মধ্য দিয়েই কিন্তু বক্তা এবং শ্রোতার এক ধরনের পারস্পরিক ভাষিক যোগাযোগ তৈরি হয়। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বাংলা ভাষা অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি।